তাদের অনেকেই এই 1870-এর দশকে ভারতেন্দু হরিশ্চন্দ্র হিন্দি ভাষা তারা হিন্দির আলাদা অস্তিত্ব দাবি করলেন। এটার পরিণতি আজকে আমরা জানি ভারতের রাজভাষা হিসেবে হিন্দি টাকার উপরে ছাপা হচ্ছে, ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে। সেই কাহিনী ওদের মধ্যেই। আমি শুরু করছি এখানে। ঘটনার শুরু কোথায়? বঙ্কিম যে, আমি ইংরেজদের কথা কেন বলছি এটা বলছি, বঙ্কিম যে ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে আছে, ভগবানের ইচ্ছা পূর্ণ হয়েছে বলছেন, আমি সেই ইংরেজদের ইচ্ছা কি? 1857 বিদ্রোহ দমনের পর ইংরেজ বহু রকমের নতুন নতুন পলিসি নিয়েছে, কিন্তু আগে এই পলিসিটি নিয়েছিল সেটা 1830-এর দশকে। ইংরেজ শাসকরা প্রথমে এসে 80 বছর পার্সিতেই চালিয়েছে। আদালতের ভাষা ফার্সি ছিল এবং বিকল্প ভাষা ছিল বঙ্গদেশে বাংলা এবং হিন্দুস্তানি। ইংরেজদের যে কোনো আইন 4 ভাষায়, কোনো কোনো জায়গায় 3 ভাষায়, ইংরেজি, ফার্সি এবং বাংলা। বাংলাদেশে ওখানে ইংরেজি, ফার্সি এবং হিন্দুস্তানি এভাবে করা হতো। উদাহরণ দেই, 1793 সনের 1 নম্বর রেগুলেশন, যেটাকে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত বলি, তখন আইনটা কোন গ্যাজেটে প্রকাশ হতো? 3 ভাষাতেই প্রকাশ হতো। তখন বাংলায় যে আইন লেখা যেত তার প্রমাণ ইংরেজদের এই সমস্ত আইনই বাংলায় প্রণীত হয়েছে 1835-এর আগে। 675টি রেগুলেশন ইংরেজরা রচনা করেছিলেন। আমি বলছি 1772-এর পর থেকে প্রত্যেক বছরের আইনের মধ্যে নম্বর থাকতো। তখন আইনগুলোকে অ্যাক্ট বলতো না, রেগুলেশন বলতো, কারণ এই বড়লাটের লেজিসলেটিভ কাউন্সিল থেকে পাস হতো বলেই এগুলি পার্লামেন্টে পাস হতো না। পার্লামেন্টে পাস না হলে অ্যাক্ট বলে না। এইটাকে পরবর্তীকালে তারা অ্যাক্ট বলা শুরু করেছে 1833-এর পরে। আমি এর আগের কথাই বলছি, 1772 থেকে 1833 পর্যন্ত মোট 675টি রেগুলেশন পাস হয়। প্রত্যেক বছরে 10, 12টা, 18টা এরকম করে হতো। তো এগুলো সব 3 ভাষাতেই হতো। কিন্তু ইংরেজরা 1830-এর দশকে এসে ভাষানীতিতে পরিবর্তন আনলেন। এটার নাম কি? ভার্নাকুলার পলিসি। দেশীয় ভাষায় নিম্ন শিক্ষা দেওয়া হবে, উচ্চশিক্ষা ইংরেজিতে দেওয়া হবে। প্রথমে এটা ছিল নিয়ম। তারপরে 1844-এর মধ্যে বললো কি, উচ্চশিক্ষা ইংরেজি না জানলে সরকারি চাকরি পাবে না। এটা চালু হলো লর্ড হার্ডিন্স, যার নামে ব্রিজ আছে। এই যে হার্ডিন্সের সময় পরীক্ষা সব ইংরেজিতে দিতে হবে 1844-এ। তখন কলকাতায় যারা হিন্দু কলেজ তৈরি করেছে 1818-তে বা 1816-তে, এবং মিশনারিদের ব্যাপটিস্ট মিশন কলেজগুলি আছে, মধুসূদন কোথায় পড়েছেন? হুগলিতে গিয়ে বিশপস কলেজে, যে পড়তে পারে না এরা সবাই ইংরেজি জানে। কলকাতার মুসলমানরাও তখন ইংরেজি শিখতে চেয়েছিল, তখন তাদের জন্য আগে আলিয়া মাদ্রাসা করেছে, কিন্তু এইটা এদের সাথে তুলনীয় নয়। সেই সময় এটা উঠলো। আমাদের হামজা আলাবির লেখা থেকে একটু করে পড়ে শোনাচ্ছি আমি। উনি বলছেন এইভাবেই, The crisis was precipitated by the new Anglo-vernacular language policy of the colonial regime that displaced Persian, the Ashraf language. উনি ক্লাস টার্মস, পার্সিয়ান was the Ashraf language। এখন এইটা যদি আর রাষ্ট্রভাষা না থাকে, কোর্টে চলবে কি করে? যেমন স্যার সৈয়দ আহমদ, যিনি বিচারক, তিনি তো ফার্সি ভাষায় দক্ষ, হিন্দুস্তানিও জানেন, কিন্তু ইংরেজি তাকে নতুন করে শিখতে হচ্ছে। এমনকি তার বইগুলো সবগুলো তিনি কিন্তু উর্দুতে লিখেছেন এবং ফার্সিতে লিখেছেন। যেমন তার যে ভারতবর্ষের বিদ্রোহের কারণ, এই ভগবতে হীন যেটা লিখছেন, এইটা লিখেছেন তিনি নিজ ভাষাতেই উর্দুতে, সেইটাও ইংরেজরা অনুবাদ করেছেন, কজ অফ দ্য মিউটিনি ইন ইন্ডিয়া। স্যার সৈয়দের বই 1858-তেই লেখা হয়, বিপ্লবের সাথে সাথেই। উত্তর ভারতের একটা সাহারানপুর জেলা বা কোনো তার নিজের একটা জেলার মধ্যে তিনি অভিজ্ঞতাটা লেখেন। সেই জন্য বলছি। এরপরে কি হলো? The first of these was the class of state officials who had to take English education that was now needed for government jobs. We shall call them salariat. In a society without industrialization and professional management in the private sector, it was to the state, the biggest employer, that the demands of this class were addressed. এই শ্রেণীর নাম দিয়েছে প্রলেতারিয়াত, নয় স্যালারিয়াত, এবং দেয়ার ডিমান্ড ওয়াজ জব। এই জব হলে তো আমাদের ইংরেজি শিখতে হবে, তাহলে আমাদের জন্য ইংরেজি কলেজ তৈরি করতে হবে। লাহোরেও কিন্তু অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি হয়েছে। পরবর্তীকালে অনেক ইকবাল আহমদের মতো লোক ওখান থেকে ডিগ্রি নিয়েছেন। হ্যাঁ, ফার্গুসন কলেজ বোম্বেতে হয়েছে, বিভিন্ন জায়গায় কলেজগুলো হয়েছে, কিন্তু উচ্চ শিক্ষার জন্য নিচের কোনো স্কুল ইংরেজরা তৈরি করে নাই, মিশনারি স্কুল ছাড়া। প্রাইমারি স্কুলের সমস্ত ভাগ কিন্তু প্রাদেশিক সরকারের হাতে ছিল। 1919 সনের পরে যে প্রাদেশিক স্বায়ত্তশাসন হয়েছে, তারাই কিন্তু সেস বসিয়ে সব প্রাইমারি স্কুল করেছে। এর আগে প্রাইমারি স্কুল বলতে কি প্রাইভেট উদ্যোগ আপনি করলে করেন, গভর্নমেন্ট কোনো দেবে না। 1854 সনে যেটাকে উডস দ্যাসপাচ বলে, সেই পলিসির মনে ছিল যদি কেউ স্কুল কলেজ প্রতিষ্ঠা করে আমরা মঞ্জুরি দেব। এই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মঞ্জুরি শব্দটা ওখান থেকে আসছে। গ্রান্টস ইন এইড শব্দটা ব্যবহার করেছিল 1854 সনে স্যার চার্লস উডের সেই ডেসপাচে। এখন এরপরের পেশাটা কি? ল, মেডিসিন, এগুলি এখন তো ইংরেজিতে পড়া হবে। এবং ইংরেজের আইনগুলো যেহেতু ইংরেজিতে প্রণীত হচ্ছে, আপনি এখন এগুলি ব্যাখ্যা যদি করতে না পারেন, ওকালতি করবেন কিভাবে? তবু তখন কোর্টে অনুবাদকের ব্যবস্থা ছিল। আমার মতে হচ্ছে কি, প্রতিযোগিতার সূত্রপাত হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে এই চাকরির জায়গা থেকে। দেখা যায় কি এখন
এই চাকরিতে যারা ইংরেজিতে এগিয়ে আছে তারা আগে থেকে বেশি সুবিধা পাচ্ছে, যে শ্রেণী পিছিয়ে আছে তাদের মধ্যে এই প্রতিযোগিতার মানসিকতা দেখা দিল। এর সাথে যুক্ত হবে জমিদার, কারণ তাদের তো সামাজিক ভিত্তি আছে। এই চাকরি কারা চায়? একটা ছেলে আর্মিতে যাবে, আর একটা ছেলে সিভিল সার্ভিসে যাবে, বাপ তো জমিদার আছেই। তারপরে আসছে দ্বিতীয় ট্রেডিশনাল যে বুদ্ধিজীবীরা ছিল তাদের নাম কি? উলেমা। আমি যে ইটালির রেফারেন্স দিয়েছি আগামী আলোচনাগুলিতে আমি সেটাও আনবো। ইটালিতে ক্লার্জি কি ভূমিকা পালন করেন? আন্তোনিও গ্রামশিকে যখন জেলে নিয়ে যাওয়া হলো তখন তিনি একটা চিঠি লিখলেন তার বউয়ের বড় বোনকে, তাতিয়ানাকে। সেই চিঠিতে বললেন, আমি 3টা বিষয়ে গবেষণা করতে চাই, এখনো মনস্থির করে উঠতে পারি নাই। এখন জেলে যখন বন্দী হয়ে আছে কি করব? তো সেখানে বলে ফার্স্ট হবে দি সাউদার্ন কোয়েশ্চেন, মানে ইটালির দক্ষিণ অঞ্চল কেন অনুন্নত এবং কেন প্রধানত, এইটা আমি আলোচনা করতে চাই। 2 নম্বর দি ফিলোসফি অব বেনেদেত্তো ক্রোচে। ক্রোচেকে ইটালির রবীন্দ্রনাথ বলা যায়, যদি উনি কবি নন, দার্শনিক। তিনি দক্ষিণের লোক, তার জন্ম নেপলসে, সুতরাং তাকে কি বলে? নিয়াপলিটান বলে, দক্ষিণী লোক। কিন্তু তিনি এই দক্ষিণের গরিবীকে সারা ইউরোপে বিক্রি করছেন, মানে নোবেল পুরস্কার পাওয়ার মতো লোক তিনি। বেনেদেত্তো ক্রোচে তিনি হলেন অল ইউরোপিয়ান স্কেলে একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, কিন্তু তিনি ইটালির দক্ষিণের লোক। কিন্তু দক্ষিণের কোনো স্বার্থ না দেখা দক্ষিণের লোকদের বলছে উত্তরের প্রধানত হও, উত্তরের হলো শিল্পায়িত। এইটার আলোচনা। 3 নম্বর হচ্ছে কি? পপুলার লিটারেচার। গ্রামটি তিনি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং পার্লামেন্টের সদস্য হিসেবে বন্দী হয়েছেন মুসলিনের হাতে। জেলখানা 2 বছর থাকার পর তিনি বলছেন কি, আমাকে এখন গবেষণা করা ছাড়া তো উপায় নাই, আমি এই 3টা বিষয় লিখতে চাই: সাউদার্ন কোয়েশ্চেন, ফিলোসফি অফ ক্রোচে এবং পপুলার লিটারেচার। এইভাবে যদি আমরা বাংলাদেশেও আলোচনা করি, আমাদের ভারত পার্টিশনের ক্ষেত্রে যে জিনিসগুলো বড় ভূমিকা রেখেছে, বুদ্ধিজীবীদের ভূমিকা কি? এই বুদ্ধিজীবীদের বঙ্কিমচন্দ্রের নাম অবশ্যই আসবে, ওইখানে স্যার সৈয়দের নাম আসবে, এরপরে আরো বড় বুদ্ধিজীবীদের নাম আসবে। যে সমস্ত বুদ্ধিজীবীরা বঙ্কিমের মতো একটা প্রতিভাবান লোক শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে দ্বিতীয়টা আপনি তার প্রতিদ্বন্দ্বী পাবেন না। তাকে তখন লোকেরা ইংরেজদের কলোনিয়াল নেমে বলতো বাংলার স্যার ওয়াল্টার স্কট, কিন্তু আমাদের জন্য তিনি স্যার ওয়াল্টার স্কটের চেয়ে বড়। এবং তার লেখা যে এখন অনুবাদ করছে ইউরোপিয়ানরা, দেখেছে ওয়াল্টার স্কটের চেয়ে তিনি কম নন। তিনি ওয়াল্টার স্কটের চেয়ে কম হবেন এই কারণে শুধু কলোনিয়াল বলেই। প্রতিবার জিনিসটা অন্যরকম, সেইটা আমাদের আলোচনায় আনা উচিত। এইটাকে আমি বলছি দ্য কোয়েশ্চেন অফ আইডিওলজি। বড় লোকেরা যা করেন, ট্রেডিশনাল বুদ্ধিজীবীরা, সেটা আপনার আলোচনার মধ্যে আনতে হবে, এবং তারা যে পথ কাটেন সেটা পরবর্তীকালে আমাদের জন্য অনেক ভয়াবহ হয়ে উঠতে পারে। এটা হচ্ছে তার একটা উদাহরণ। আহমদ ছফা সবসময় বলতেন, অন্য জায়গায় ছোটখাটো অপরাধ বহুগুণিত হয় না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যদি একটা অপরাধ হয় এটা সারা দেশে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় শত্রুতা আপনি করবেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে, এবং ইনশাল্লাহ সেটা আমরা করেছি। আপনার বিশ্ববিদ্যালয় যখন এত নিম্নমানের হয় তখন আপনার উপর বাইরের লোকেরা অবশ্যই রাজত্ব করবে। আজকে যে সাম্রাজ্য আমেরিকানরা চালাচ্ছে সারা পৃথিবীতে, সেই সাম্রাজ্য ক্ষীয়মান না উদীয়মান সেই তর্ক আমি পরে করব, কিন্তু সেই যোগ্যতার কিছু অংশ তাদের আছে। চীনেরা এখন সেই যোগ্যতার অংশমাত্র পাচ্ছে। আপনি দেখবেন বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে নেতৃত্ব না দিয়ে আপনি পৃথিবীতে রাজত্ব বেশি দিন করতে পারবেন না। আমি সেই জন্য এখান থেকে এটাই বলছিলাম। এই স্যালারিয়াতের পরে আর কি হয়েছে, এখানে এই ভদ্রলোক গ্রামশির উদাহরণ দিয়েছেন। আমি বলছি ইন গ্রামশিস ল্যাঙ্গুয়েজ, এই লোকগুলো যারা প্রফেশনাল তাদের নাম দে ওয়ার অ্যান অক্সিলিয়ারি ক্লাস। এইটাকে বলে ইংরেজিতে বলে ইন্টারটেক্সচুয়ালিটি। অক্সিলিয়ারি কথাটা বলার সাথে সাথে আপনার প্ল্যাটোর কথা মনে পড়বে। গ্রামশি বলছেন ভারতের এই স্যালারিওয়ালা, এই প্রফেশনাল লোকরা, এরা শাসক শ্রেণী নয়। শাসক শ্রেণীতে ইংরেজ, প্ল্যাটোর গোল্ডেন ক্লাস, আর তাদের সহায়তা করে তারা কি? তারা হচ্ছে অক্সিলিয়ারি। তো উনি রসিকতা করে বলছেন দিস ওয়াজ অ্যান অক্সিলিয়ারি ক্লাস। এরপরে হবে কি, আমরা যারা তামা এবং লোহা আছি, আমরা তো কারিগর এবং কৃষক। শাসক শ্রেণী দুভাগে বিভক্ত হয়, রুলিং ক্লাস এন্ড অক্সিলিয়ারি ক্লাস। ইন্ডিয়ান রুলিং ক্লাস ইন দ্য টাইম অফ কলোনি ওয়াজ অনলি অ্যান অক্সিলিয়ারি ক্লাস। তারপরে বলছেন নট দি বিগেস্ট ক্লাস ইন নাম্বারস বাট দি মোস্ট আর্টিকুলেট। প্রফেসর রাজ্জাকের থিসিসে এই কথাটা আছে। এরা হলো তারা হলো ভোকাল ক্লাস। রাজ্জাক সাহেব 1980-তে যে বক্তৃতা দিয়েছিলেন, যেটা সমালোচনার লেগে আমি বিখ্যাত হয়েছিলাম, সেই নাম হচ্ছে বাংলাদেশ স্টেট অফ দ্য নেশন। সেখানে এই কথাটা আছে, এই বাংলাদেশের রুলিং ক্লাস সংখ্যায় ছোট, কিন্তু দে আর দ্য মোস্ট ভোকাল। এইটারই ইংরেজি শব্দ হচ্ছে আর্টিকুলেট। তারা কি করে? দে ওয়ার অ্যাট দ্য হার্ট অফ অ্যান ইন্টেলেকচুয়াল ফার্মেন্ট। মেম্বার্স অফ দিস গ্রুপ not infrequently were the sons of landlords or rich peasants. আমাদের নারী বন্ধুদের জন্য হামজা আলাবি সচেতন লিখছেন ব্র্যাকেটে বলে, sometimes they are daughters too. They were the sons of the landlords, বলছে ব্র্যাকেটে sometimes they are daughters too. তারা অনেক উচ্চ পজিশন পেয়েছে। পরের দিকে আমরা দেখব তারা কারা।
who could afford to put them through the higher education that they needed. This created close links between the salariat, the new professionals and the other classes. আমি বলছি আমরা আলোচনার ধরন বোঝার জন্য আগে আমরা মানুষটার শ্রেণী স্বার্থ এবং শ্রেণী শিক্ষা দুটোই দেখবো একসাথেই। এদের সাথে পরবর্তীকালে কারা যোগ হলো এই যে কথাটা বলার জন্যই হিন্দু সার্ভিস এবং মুসলিম সার্ভিসের মধ্যে যে দ্বন্দ্ব, এইটা হচ্ছে আমাদের প্রথম একটা। অ্যানাদার কম্পোনেন্ট অফ আশরাফ ওয়ার দি উলেমা। আপনি এখন দেওবন্দে যারা পড়াচ্ছে তারা ইংরেজদের কাছে দূরে সরে যাওয়ার জন্য দেওবন্দ করেছে। এছাড়া ফিরিঙ্গি মহল বলে একটা মাদ্রাসা আছে যেটা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকেই লখনৌতে তৈরি হয়েছিল এবং এই যে খেলাফত আন্দোলনে এই দুইটাই কিন্তু ভূমিকা পালন করেছে। মৌলানা আব্দুল বারি ছিলেন ফিরিঙ্গি মহলের নেতা, আর এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, মানে 1748 এটা প্রতিষ্ঠিত হয়েছে পলাশী যুদ্ধের আগে, আর দেওবন্দ তৈরি হয়েছে 1867-তে। এই দুগুলিতে শিক্ষার মাধ্যম হচ্ছে উর্দু, অর্থাৎ উর্দুতেই বক্তৃতা দেন। এটা তো ওই অঞ্চলের আঞ্চলিক ভাষা, তাহলে তা যদি অনুকরণ করেন আপনি বাংলাদেশে করেন, আপনার শিক্ষার মাধ্যম তো বাংলা হবে। কিন্তু বাংলাদেশের মৌলানারা এটা করতে ব্যর্থ হলেন, উলেমারা। তারা এখানে উর্দু চালাতে চাইলেন। এই বাংলার আশরাফরা, নবাব সলিমুল্লাহরাও বললেন যে তাদের মাতৃভাষা উর্দু। এটা হচ্ছে আর একটা বিরাট তাদের ব্যর্থতা। অর্থাৎ এখানকার কৃষকদের সাথে তার কোনো যোগাযোগ নেই, সে মনে করছিলেন কি। এবং 1882-তে যখন উইলিয়াম হান্টারের শিক্ষা কমিশন বসলো, সেইখানে নবাব আব্দুল লতিফ সত্য কথাই বলেছেন, বাংলার মুসলমানদের মাতৃভাষা উর্দু, তবে চাষারা যারা শতকরা 80 জন তারা বাংলায় কথা বলে থাকে। এটা অর্থাৎ চাষারা মুসলমান নয়। ব্যাপারটা হচ্ছে এইভাবেই। এইটা হচ্ছে বাংলার নেতাদের তৎকালীন যে অন্ধতা, সেটা পরবর্তীকালে দেখা গিয়েছে যে তাদের একটা বিচ্ছেদে পরিণত হয়েছে। ফ্রম বিং এলিয়ান, তারা কোথা থেকে এসেছে? তারা সবসময় বলতো কি, এখনো মুসলমানদের আমি ইরান তুরান তারা থেকে এসেছি। নিজেদের পরিচয় তারা এইভাবেই দিতেন। আমরা কারা বলে, আমরা হলাম মুসলিম আশরাফ অর আপার ক্লাসেস অফ নর্দার্ন ইন্ডিয়া were the descendants of the immigrants from Central Asia, Arabia and Iran. সেন্ট্রাল এশিয়ার নাম হচ্ছে তুরান, তুরান, ইরান, আরব, এই 3 দেশ থেকে আমরা এসেছি। এই বাংলাদেশের মুসলমানদের মধ্যেও কারো কারোর মধ্যে এই অহংকারটা ছিল। সেই সমস্যা থেকে কিন্তু এখন রোহিঙ্গা মুসলমানরাও ভুগছে। আপনারা দেখবেন রোহিঙ্গা মুসলমান যখন আত্মপরিচয়ের কথা বলে, আমরা আরব দেশ থেকে এসেছি, তারপরে রোহিঙ্গার নাম কেমনে হইলো, আল্লাহর রহম থেকে হইলো, এই সমস্ত তর্ক করতেছে। কিন্তু তারা জাহাজ ভেঙে গিয়েছিল, তারা একটা কুল পাইলো, তখন রহম রহম, তখন নাম রোহিঙ্গা হলো। এই যে এই ধরনের স্পুরিয়াস স্কলারশিপেও দেশ ভরা আর কি এখন আপনি দেখতে পাবেন। ভারতের মুসলমানদের মধ্যে এটার অভাব ছিল না। মানুষ যত ইনফিরিটি কমপ্লেক্সে ভোগে তবে এই সমস্ত রোগ দেখা দেয়। যেমন জোলা থেকে জোলা বলা যাবে না, মুমিন বলতে হবে। এবং মুমিনের গান জারি অনেকগুলো চালু হয়েছে তখন। যাও, এখন হিন্দুদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে। এখন এই হচ্ছে ভাষার ব্যাপার। আমি হচ্ছে মুসলিম কম্পোনেন্টের মধ্যে ল্যান্ডলর্ডিজম একটা বড় ব্যাপার। মুঘল আমল থেকে তাদের মধ্যে কিছু ল্যান্ডলর্ডিজম ছিল। বাংলাদেশে এটা বিরাট একটা সম্পত্তি হস্তান্তর হয়েছে। এই ঘটনাটা ঘটেছে, এটা সবার জানা দরকার। আমরা এটাকে বলি রিজামশন প্রসিডিংস, মানে সম্পত্তি যেটা লাখেরাজ হিসেবে মুঘলরা দিয়েছিল। বাংলাদেশের অবস্থা কি ছিল আমি বলি। মুঘল আমল, তার আগে নবাবী আমল, মানে সুলতানি আমল, সব মিলিয়ে বাংলাদেশের মোট জমির দেখা যাচ্ছে একটা বিরাট অংশ, শতকরা 25% মতো জমি লাখেরাজ হয়ে গেছিল। অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গাতে দান করেছে, এরা কোনো সম্পত্তি দেয় না। ইংরেজরা দেখলেন এখানে যদি তাদেরকে খাজনা আদায় করতে হয়, এটার ব্যাপারে কিছু একটা করতে হবে। বিভিন্ন রকমের দান খরাতের মাধ্যমে শতকরা 25% জমিতে কোনো খাজনা দেওয়া হয় না, সরকার খাজনা পায় না। লাখ হেরাজ মানে হচ্ছে খাজনাবিহীন আপনি এটা ভোগ করবেন বংশানুক্রমে। এই ধরনের কলেজ আমেরিকায় সমস্ত রেড ইন্ডিয়ানদের জমিদের দখল করেছে সরকার, ওটা লাখ হেরাজ করিয়া একটা স্কুলকে দিয়ে দিছে, মাদ্রাসাকে দিয়ে দিছে, ওটার নাম ওখানে ইউনিভার্সিটি হয়েছে। এমনকি এই দ্বিতীয় মহাযুদ্ধের পরেও আমেরিকায় বহু কলেজ তৈরি হয়েছে, এগুলোর নাম ল্যান্ড গ্রান্টস কলেজ। অর্থাৎ মফস্বল এলাকার সমস্ত কলেজকে এক একটাকে 10,000 একর জমি দিয়ে দিছে, ওই জমির উপসত্ত্ব থেকে আপনি কলেজ চালাবেন। এখানেও তাই করেছিল। এখন বার্মা সরকারও রোহিঙ্গাদের মধ্যে তাই করতেছে, যে জমিগুলো থেকে সবাইকে উৎখাত করে ফেলতেছে, ওগুলি রাস্তা সরকার অ্যাকোয়ার করতেছে এবং এগুলো তখন নিলাম করে দিয়ে দেবে। তো এইভাবে আপনি দেখবেন মানুষের মধ্যে সম্পত্তির বিষয়ে দেয়া থাকে। ইংরেজরা করলো কি, লর্ড উইলিয়াম বেন্টিং এর নাম আমরা করি, তখন সতীদাহ প্রথা তিনি বিলোপ করার জন্য আইন করেছেন। কোন সতীকে আত্মহত্যায় যদি সহায়তা করে এমন কেউ থাকে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই হচ্ছে সতীদাহ প্রথা আইন 1829-এ। 1828-এ, 1 বছর আগে, তিনি এই যে লাখেরাজ বাজেয়াপ্তি আইন করলেন। ইংরেজিতে বলে রিজামশন প্রসিডিং। রিজামশন মানে কি, টু রিজিউম। আপনি যখন পজ দেন, এরপর রিফিউজ করেন না ডাউনলোড করার সময়, বলে রিজিউম, অর্থাৎ রাষ্ট্র এগুলিকে আবার সম্পত্তি হিসেবে গ্রহণ করবে এবং খাজনা দিতে হবে।
এইভাবে মাদ্রাসা, স্কুল, কলেজ, মসজিদ থেকে যত জমি ছিল সবগুলো ফিরিয়ে নেয় তারা। এরপরে বিংশ শতাব্দীর শুরুতেই কিন্তু আবার ওয়াকফ আইন চালু করে। আর এক বছরে হয় না, এটা 1828 থেকে এটা লিখে রাখেন 1848 পর্যন্ত, এই 20 বছরে বাংলাদেশের এই সমস্ত লাখেরাজ ইংরেজ আবার ফিরিয়ে নেয়, অর্থাৎ এখন খারাজ হয় এটা। এই তথ্যগুলো তাহলে হচ্ছে কি, বাংলাদেশের লোকেরা সেই সময় ইংরেজি শিক্ষায় পিছিয়ে পড়ে এবং মাদ্রাসা শিক্ষাতেও পিছিয়ে পড়ে তারা। আমরা যে নবযুগের মাদ্রাসা দেখছি এগুলো হচ্ছে 1860-এর পরের। অর্থাৎ লোকজন অনেক সময় আমাদের মধ্যে একটা মাদ্রাসা বিদ্বেষ তো আছেই, এটা কিন্তু ইতিহাস চর্চা এই বিদ্বেষ আপনাকে সহায়তা করবে না সত্য জানতে। আমরা যদি একটাই অঙ্গীকার করি আমরা সত্যটাই জানবো, তাহলে আমাদের এই কথাগুলো পরিষ্কার করে ভেবে দেখতে হবে। এই লাখেরাজ বাজেয়াপ্তির কারণে অনেক স্কুল মানে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, অনেক লোক ফকির হয়ে যায়। তখন কিছু কিছু বিদ্রোহ হয়, এই বিদ্রোহ কোনো ফলপ্রসূ কিছু হয় নাই। তিতুমিরের বিদ্রোহ তখনই হয়েছে, ফরাজি আন্দোলন তারপরে শুরু হয়েছে। এইটা শেষ হতে হতে সিপাহী বিদ্রোহ চলে আসে এবং ওহাবি মামলা যেটা বলে 1870 পর্যন্ত এই মামলা চলেছে। অর্থাৎ এইখানে সৈয়দ, ওনার নাম কি যে মারা গেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত, মুস্তফা সিরাজ, তার উপন্যাস আছে অলিক মানুষ, সেখানে আপনি এই বিদ্রোহের একটা ছায়া দেখতে পাবেন। অর্থাৎ উত্তর ভারত থেকে আসা এবং এখানকার কৃষকরা একসাথে কিভাবে বিদ্রোহ করে, অনেকেই এখানে লড়াই করতে না পারে তারা ব্যারেল বের করে চলে যাবে। এমনকি আমাদের আবুল মনসুর আমাদের আত্মজীবনীতেও দেখবেন তার পূর্বপুরুষেরা জেহাদ করার জন্য ওখানে চলে গিয়েছিল। এগুলো ইতিহাস থেকে বিচ্ছিন্ন ঘটনা নয়, ইংরেজ শাসনের পরিণতি বলছি। একটাই আমি বলবো, ল্যাঙ্গুয়েজ পলিসি একটা, লাখরাজ বাজেয়াপ্তি আরেকটা। ফলে কি এখানকার মুসলিম অভিজাত শ্রেণীকে একদম ধ্বংস করে ফেলে, আবার ইংরেজরা তাদের অনুগত কিছু মুসলিম জমিদার তৈরি করে। নবাব সলিমুল্লাহর পরিবার তাদের একটি। 1857-র বিদ্রোহে তারা ইংরেজদের সহায়তা করেছিল। ঢাকায় এই যে সিপাহীদেরকে আংটা করে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে তারা এই নবাব আব্দুল গনি, তখন তারা তাদের আহসান মঞ্জুর সহ তারা দাঁড়িয়েছে। তারা তো কাশ্মীর থেকে এখানে ব্যবসা হিসেবে আসছিল, এরা কিন্তু বনেদি নয়। এরকম আপনি বহু কাহিনী পাবেন। নবাব আলী চৌধুরী, এই যে আমাদের জমিদার ধনবাড়ির, এবং নবাব সলিমুল্লাহ দুইজনেরই কথা ছিল বড়লার সাথে দেখা করতে যাবে। কিন্তু নবাব সলিমুল্লাহ যেহেতু বাংলার বিভাজনটা ইংরেজকে রক্ষা করতেই হবে এই দাবিটা অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সলিমুল্লাহ সেই দলে যাননি, কিন্তু নবাব আলী চৌধুরী গেছিলেন। নবাব আলী চৌধুরীকে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নামের মধ্যে অমর করে রেখেছি, এবং তিনি একদম বাংলা ভাষা বিষয়ে ভালো পণ্ডিত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় তারও ব্যক্তিগত অনেক দান আছে বলা হয়। কিন্তু আমি বলছি মুসলিম রাজনীতির সেই সূত্রপাত 1906 সনে এই ঘটনা ঘটে। আমরা যদি ঘটনাচক্রে এগুতে থাকি তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। আমি সবগুলো পাচ্ছি না, তবু এক জায়গায় পড়ি। When Mohsinul Mulk got the green light from Simla, যেখানে বড়লাট থাকেন, a memorial was prepared and discussed with some Muslim leaders at Lucknow. The big issue of the day that concerned both the Viceroy and the Muslims of the new province of East Bengal and Assam was the powerful ongoing agitation to annul the partition of Bengal. এখানে একটা নাটকের কথা বলতে হয়। 1905 সনের বঙ্গভঙ্গ রদ করতে পারাটাকে আমরা বলি বড় আকারে একটা সাফল্য। পার্থ চ্যাটার্জি একটা মজা করে প্রবন্ধ লিখছেন, সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল। কিন্তু যারা সেই সময় বঙ্গভঙ্গ রদ করার জন্য প্রাণপাত করছিলেন, আত্মহত্যা করছিলেন, 1947 সনে বঙ্গভঙ্গ করার জন্য তারা আবার প্রাণপাত করেছেন। 35 বছরের মধ্যে এই পরিবর্তন কি করে হয়? 1904-05 লর্ড কার্জন বাংলার বিভাগ ঘোষণা করেছেন তাদের নিজেদের স্বার্থে, এবং পূর্ব বাংলার কেউ কেউ খুশি হয়েছেন, পূর্ব বাংলার হিন্দু মুসলমান উভয় খুশি হয়েছেন। কোরআনের অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনও তাদের মধ্যে একজন। উনি বলেন এটা ভালোই। আরো বহু লোক, আমাদের চট্টগ্রামের যে ইতিহাস লেখক লেনির নাম, বইটার নাম কি? হ্যাঁ, পূর্ণচন্দ্র দেব বর্মনের একটা বই আছে চট্টগ্রামের ইতিহাস। সেখানেও তিনি বলছেন পূর্ব বাংলাদেশ স্বাধীন হয়, চট্টগ্রাম যদি আমাদের প্রধান বন্দর হয়, আসাম শুদ্ধ হয়, তাহলে তো পূর্ব বাংলার উন্নতি হবে। তো এইটাকে আমি বলেছি সেকুলার। একজন প্রতিবাদ করছেন যে নবাব সলিমুল্লাহ সেকুলার ছিলেন, বাংলাদেশে একটা পোর্ট লাগবে, একটা বিশ্ববিদ্যালয় লাগবে, বাংলাদেশে আরো 2টা স্কুল কলেজ হবে, এইগুলিকে সেকুলার দাবি বলি আমি, মানে ইহজাগতিক দাবি। সেটা কিন্তু করেছেন উনি। নবাব সলিমুল্লাহ ওয়াজ এ সেকুলার লিডার, এই অর্থে বলেছি। ব্যক্তিগতভাবে তিনি পীর বিশ্বাস করতেন কিনা, ব্যক্তিগতভাবে তার বউ 9টা ছিল না 10টা ছিল, সেটার সাথে সেকুলারিজম কোনো, বউ বেশি থাকাটা একটা সেকুলার কাজ হতে পারে, কিন্তু এটা খেয়াল রাখবে। নবাব সলিমুল্লাহর বিরুদ্ধে আমি কোনো এজেন্ডা নিয়ে দাঁড়াতে চাই না। অনুরূপভাবে আমি বলবো মুসলিমদের মধ্যে যেরকম বঙ্গভঙ্গ পক্ষে লোক ছিল, হিন্দুদের মধ্যেও ছিল। আচ্ছা, আফসানা আমাকে কি একটা দিয়েছিলেন না, এটা কোথায়? এটাই বলে দিয়েছিলেন না, আছে এখানে। তো আমাদের নবাব সলিমুল্লাহর কাহিনীটা তাহলে আর একটু শেষ করি। বাট আলিগড় ওয়াজ নট ইন্টারেস্টেড ইন দ্যাট ইস্যু। এখানে আলিগড়ের একজন ছাত্র আছে আমার সামনে, দেখতে পাচ্ছি, ডক্টর শহীদুর রহমান। আমি যে বাট আলিগড় ওয়াজ নট ইন্টারেস্টেড ইন দ্যাট ইস্যু
কি, which was not even mentioned in the memorial. যে স্মারকলিপি দেওয়া হয়েছিল ভাইসরয় ওরফে গভর্নর জেনারেলকে, সেইখানে বঙ্গভঙ্গ করা যাবে না সেই কথাটা উল্লেখ করার জন্য নবাব সলিমুল্লাহ অনেক দাবি তুলেছিলেন, কিন্তু আলিগড়ের নেতারা সেটা মুছে দিয়েছিলেন। সেইটা নয়, তারা মনে করে দাবির সংখ্যা কমাইতে হবে যেন এটা আমরা পাশ করাতে পারি। নবাব সলিমুল্লাহ of Dhaka therefore refused to join the delegation, although নওয়াব আলী চৌধুরী did. এই ধরনের অনেক লেখা আমরা পাওয়া যাবে। আর ভাইসরয় সাহেব কি করেছিলেন, ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসবিদরা এই ঘটনাটাকে কিভাবে দেখে, তারা বলছে ব্রিটিশ কনস্পিরেসি। হ্যাঁ, ব্রিটিশরা তো রাজনীতি করতে আসছে, এখানে তো তারা এখানে প্রেম করতে আসেনি, তাই না, শাসন করতে। সুতরাং তারা তো বলবে যে কি আগের দিকে ইংরেজদেরকে নিরুৎসাহিত করা হলো কোনো ভারতীয় নারী বিয়ে করা যাবে না, এই জন্য তারা ম্যাম সাহেবদের আনা শুরু করলো। প্রথম দিকে ইংরেজদের ওই যে উইলিয়াম ড্রিমপোলের বই এখন পপুলার হয়েছে, ড্রিমপোল হচ্ছে অনেকটা সালমান রুশদি, অমর্ত্য সেন এদের মতো প্রগতিশীল। এই প্রগতিশীল লোকের বইতে দেখবেন সে তার সপ্তম পুরুষ দাদি বাঙালি ছিল এটা প্রমাণ করতে চায়। সে স্কটল্যান্ডের লোক, ডাল ড্রিমপোল লেখা যায়, আমরা ড্রিমপোল পড়ি তার নাম। সেই ভদ্রলোক বলছেন যে আগের দিকে ওই যে তার আছে না হোয়াইট মুগলস বই আছে বাজারে, দেখেন আগে এখানে ইংরেজ সাহেবরা এখানে বিয়ে করতো, বিয়ে করলে হয় কি একটা মিলমিশ হয়। রাজা রামমোহন রায় তাই চাইছিলেন, আপনারা এখানে আসেন, বিয়ে করেন, আপনাদের মেয়ে দেন, আমাদের মেয়ে নেন, তাহলে আমরা এক জাতি হয়ে উঠি, ধীরে ধীরে আমেরিকানদের মতো হব। কিন্তু 1857 পরে বিশেষ করে, তার আগে থেকে ইংরেজরা বলে নো, খবরদার ভারতীয় নারীদের সাথে মেশা যাবে না। ইংরেজদের বলে কি তোমরা সাহেবদের নিয়ে আসো। E.M. ফস্টারের বই যারা পড়েছেন, প্যাসেজ টু ইন্ডিয়া, তার মধ্যে একটা ইঙ্গিত দেখবেন, আরো বহু ইঙ্গিত আছে, এই কলোনিয়াল লিটারেচার নিয়ে আলোচনা করবো না, তাতে এটার প্রতিফলন আছে। এখন the Viceroy too appears to have been disappointed that the Bengal partition issue was not included in the memorial. Minto took it up on his own bat. In his reply he reminded, নিজের থেকে তিনি বললেন, the Mohammedan community of Eastern Bengal and Assam, that they can rely as firmly as ever on the British justice and fair play. তিনি অ্যাসিওরেন্স দিলেন। তারপরেও কিন্তু এটা তো হয়নি। আমি বোঝাতে চাচ্ছি 1905 সনে শুধু একটা প্রদেশ ভাগ হয়ে আরেকটা প্রদেশ হয়েছিল, এবং 1912 সনে 11 শেষের দিকে এটা নাকচ হয়ে গেল। তখন করা হলো কি, ইংরেজরা রেগে গেল, বলে ঠিক আছে তোমরা দুই বাংলা একত্রিত করে দিলাম, আসামকে আলাদা করে দিলাম, আর ওইদিকে বিহার এবং উড়িষ্যাকে আলাদা করে দিলাম, আর কলকাতা সহ এটাকে নিলাম। তখন আমাদের বন্ধুরা খুশি হলেন সবাই। তার 35 বছর পরে 1947 সনে এইটাকে আবার ভাগ করে, যদি ভারত ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে, যদি ভারত ভাগ হয় তাহলে পাঞ্জাবকেও ভাগ করতে হবে। এইটা হলো দাবি, এবং এই দাবি কংগ্রেসের হাইকমান্ড মেনে নিল। গান্ধীজি যিনি বলেছিলেন আমার লাশের উপর দিয়ে শুধু ভারত ভাগ হতে পারে, তার আগে নয়। এমনকি গান্ধীজির এই যে প্রতিবাদ, সেটা অবকুত থাকলো, আমি স্বাধীনতার উৎসবে অংশগ্রহণ করব না, এটা গান্ধীজির মুখেও হতে পারে, এটা ফয়েজ আহমদ ফয়েজের কথা নয়। দিস মটলড, তাই না, ডন, দিস নাইট বিটেন মর্নিং, নো, দিস ইজ নট দি মর্নিং উই হ্যাভ সেট আউট ইন সার্চ অফ, এটা গান্ধীর মনের কথা হইতে পারে। কিন্তু তারপরেও গান্ধী কংগ্রেসের কমিটিতে বসেছিলেন 100 জনের মধ্যে, সেখানে তিনি কিন্তু প্রতিবাদ করেননি, গান্ধীর সেক্রেটারির লেখা থেকে পাওয়া যায়। কাজে অনেকগুলো গভীর ব্যাপার আছে। ভারত বিভাগের পেছনে অনেক সামাজিক শক্তি কাজ করেছে, অনেক রাজনৈতিক বিবেচনা কাজ করেছে। আমার কথা থেকে এটা মনে করবেন যে আমি ভারতের পুনরেকত্রীকরণের পক্ষে, না তা নয়। কিন্তু বিভক্তিটা কেন হলো এটা না বুঝলে আপনি আরো এরকম বিভক্তিতে পড়বেন। যে কারণে ধরেন শান্তিপূর্ণভাবে বিভক্তি অনেক হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যে পরিস্থিতিতে পৌঁছেছিল 1970-এর শেষে 71-এর শুরুতে, এই রক্তপাতটাকে দরকার ছিল। পাকিস্তানে তো বুঝতেই পেরেছে যে এদের সাথে আমাদের আর থাকা যাবে না। তখন পাকিস্তানিদের উচিত ছিল ঠিক আছে ভাই তোমরা নির্বাচনে জিতেছ, আলাদা হয়ে যাও, শান্তিপূর্ণভাবে করা যেত। যেমন মালয়েশিয়া সিঙ্গাপুরকে আলাদা করে দিয়েছে, মানে অল্প স্বল্প ব্রুজিং হয়, কিন্তু এরকম এই রক্তগঙ্গা বই দেওয়ার দরকার ছিল। তাহলে আমরা ইতিহাস থেকে শিক্ষাটা নিলাম কোথায়? এখন আপনি মনে করছেন ইতিহাসে এখানে শেষ হয়ে গেছে, আহা তা হয় নাই, কিন্তু আরো ভবিষ্যৎ আছে। সেইখানে কি হবে একমাত্র ঈশ্বর জানেন। এই জন্য বলছি, ইন দ্য আইজ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট দ্য মেয়ার ফ্যাক্ট of a meeting of the Muslim delegates with the Viceroy is a proof of a British conspiracy to entice the Indian Muslims away from the nationalist movement to pursue a policy of divide and rule. এটা লিখছেন হামজা আলাবি। আমি যে এখানে যদি আমরা আলোচনা করি, সিমলায় যারা ডেপুটেশন গেছে তারা সলিমুল্লাহকে একদিকে ফেলাই দিয়েছে। সলিমুল্লাহর কথা আরেকটা শোনেন। নওয়াব সলিমুল্লাহ of Dhaka, sidelined by the Simla deputationists, tried to retrieve his initiative by calling a meeting in Dhaka in December 1906 to start an all-India Muslim political association. It was to be coincided
উইথ দি মিটিং অফ মুসলিম এডুকেশন সোসাইটি 1906 সনে। তাতে রায় হল কি, বাট on December 30 the All India Muslim League was founded, but to his chagrin the Aligarh-UP group led by Aligarh's Vikarul Mulk hijacked the new organization by taking all the top posts in the executive committee, leaving Nawab Salimullah high and dry again. High and dry. তুইলে একটা আছাড় মারলো তাকে। আমি এই হচ্ছে মুসলিম পলিটিক্সের ভিতরে, কংগ্রেসের ভিতরে কি কি দাবি ছিল। এখন আমি দাবি করি, কংগ্রেস তখন কি দাবি করতো। এখন মুসলিমদের দাবির ক্ষেত্রে বলা হচ্ছে কি, মুসলমানদের এটা দিতে হবে, ওটা দিতে হবে, ওটা দেবে। আমরা এটা নিয়ে একটু সন্দেহ করতেই পারি, কিন্তু ইংরেজদের দাবিগুলো, কংগ্রেসের দাবির একটা উদাহরণ দিই। The early Congress was not very different. Its demands were also similar. এটাকে আমরা বলি কংগ্রেসের পিটিশনের যুগ। কংগ্রেসের দুঃখে বলা হয় 1850 থেকে গান্ধী আগা পর্যন্ত পিটিশনের যুগ। তখন দুই দলে ভাগ হয়েছিল, চরমপন্থী আর নরমপন্থী, মানে মডারেটস এন্ড এক্সট্রিমিস্ট। এবং তাদের ভাগ হয়ে যায় একবার। রাশিয়াতে যেমন বলশেভিক ম্যানশেভিক ভাগ হয়, তখন ভারতে কিন্তু কংগ্রেসের দুই দিকে ভাগ হয়। তিলকরা চরমপন্থী হয়ে যায় আর সুরেন্দ্রনাথ ব্যানার্জিরা নরমপন্থী হয়ে যায়। সেইটা গান্ধী আসার পরে, গান্ধী প্রথমে তিলকের দলেই ছিল, আস্তে আস্তে তিনি কি করে তাদেরকে মিলালেন। তাদের দাবি ছিল 1 নম্বর, ইন্ডিয়ানাইজেশন অফ দ্য সার্ভিসেস। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ইন্ডিয়ানদের নিতে হবে। এই আন্দোলন কিন্তু 1850 দশকে শুরু হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষা ভারতে নিতে হবে, কিন্তু তখন পরীক্ষা ছিল বয়স হতে হবে আপনার 17 এবং পরীক্ষাটা দিতে হবে বিলেতে। এখানে ম্যাট্রিক পাস করে যাত্রা করতে করতে 6 মাস পার হয়ে যেত, এই জন্য অনেকেই হতে পারতো না। প্রথমবার এই আন্দোলন শুরু হয় 1854 দিকে। রবীন্দ্রনাথের ভাই প্রথম চাকরিতে যোগ দেন 1867-তে, 63 সনে পরীক্ষা পাশ করিয়া। আপনি ওই কাহিনীগুলো দিয়ে লিখবেন। প্রথম দিকে যারা 3 জন বাঙালি সিভিলিয়ান হয়েছিলেন, একজন রমেশচন্দ্র দত্ত, হ্যাঁ, আরেকজন রাম কি যেন আছে নাম, আরেকজন হচ্ছে রবীন্দ্রনাথের ভাতিজা ভাই, না অন্যান্য কি যেন বিপিন বিহারী গুপ্ত, রমেশচন্দ্র দত্ত যিনি অর্থনৈতিক ইতিহাস লিখেছেন, এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর। এই ছিল 3 জন প্রথম সিভিলিয়ান।